সংস্কার নাই, গ্যাস বিদ্যুৎ নাই, পেটে ভাতও নাই, বলছেন আসিফ মাহমুদ। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে বললেন সোহেল তাজ। এবং সর্বশেষ জানাবো 15ই আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান সহ 2 ভাই গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সংস্কার নাই, গ্যাস বিদ্যুৎ নাই, পেটে ভাতও নাই, বলছেন আসিফ মাহমুদ। নির্বাচনের পর সব সমস্যার সমাধান হবে এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে জনগণকে দেওয়া হলেও ক্ষমতায় আসার কয়েক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিরোধী দলের উপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন হলেই নাকি সব ঠিক হয়ে যাবে এবং ক্ষমতায় এলে পেটে ভাত থাকবে, এমন কথা আমাদের দীর্ঘ 1.5 বছর ধরে শুনতে হয়েছে। কিন্তু তারা ক্ষমতায় আসার 5-6 মাস পার হতে চললেও আজও সংস্কার তো নেই, গ্যাস, বিদ্যুৎ ও পেটে ভাতও নেই। তিনি বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সুবিধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে জনগণের কাছে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু এখন সহজলভ্য নয়। চাঁদাবাজির প্রসঙ্গ তুলে এনসিপির এই মুখপাত্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির নানা অভিযোগ সামনে আসছে, এমনকি কোথাও কোথাও জমিতে গরু মহিষ চড়াতেও চাঁদা দিতে হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। আসিফ মাহমুদ আরও বলেন, নির্বাচনের আগে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অথচ তার দাবি ক্ষমতায় আসার 6 মাস পূর্ণ হওয়ার আগেই ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যাপকভাবে সামনে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তার দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না, ফলে নির্বাচন হলেও তা প্রকৃত অর্থে স্বাধীন ভোটের সুযোগ তৈরি করবে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি। জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে একটি সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করা হয়েছে। এসব প্রশাসকের কেউ স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হলে নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হতে পারে। বিএনপি সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, দলটি দীর্ঘদিন ধরে সংস্কার ও গণতন্ত্রের কথা বললেও বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত দলীয় প্রচারণার অভিযোগ উঠছে। সরকারি অর্থে দলীয় প্রতীক ও ব্যক্তির ছবি ব্যবহার করে প্রচারণা চালানোকে তিনি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যেসব ব্যক্তিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। তারা নির্বাচনে অংশ নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে বক্তব্য দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ভারতের দিক থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান এমন বক্তব্য শোনা যাচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাও এই বিষয়ে কথা বলছেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করার জন্য এনসিপি প্রস্তুত রয়েছে। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ঢাকায় ফেরত না পাঠালে তারেক রহমান ভারত সফর করবেন না এবং ব্রিক্স সম্মেলনেও অংশ নেবেন না। প্রতিবেদনটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, গত 10 আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তারেক রহমান এই অবস্থান স্পষ্ট করেন। প্রায় 45 মিনিটের ওই বৈঠকে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে ভারত সফরের সিদ্ধান্ত থেকে সরে আসবে ঢাকা। দ্য ট্রিবিউনের দাবি, এমনকি তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরও শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে 50-50 ভাবে সম্পর্কিত বলে দিল্লিকে জানানো হয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে
এই আমন্ত্রণকে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণের চেয়ে আলাদা হিসেবে দেখা হচ্ছে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক সংগঠনগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানোর প্রচলিত রীতির অংশ হিসেবে এ আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এদিকে 10 আগস্ট ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈন ঢাকায় আসেন। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সূত্রের দাবি, ওই বৈঠকেও ভারতের প্রতি ঢাকার পরিবর্তনের মনোভাবের বিষয়টি উঠে আসে। একই দিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তিনি দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী করার বিষয়ে ভারতের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরের অপেক্ষায় রয়েছে এবং দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর ত্রিবেদী দিল্লিকে ঢাকার পরিবর্তিত অবস্থান সম্পর্কে অবহিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে গুরুত্ব দিচ্ছেন এবং তার নতুন লুক ইস্ট উদ্যোগে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। এ কারণে তারেক রহমানের কঠোর অবস্থান দিল্লির কাছে কিছুটা অপ্রত্যাশিত বলে মনে করা হচ্ছে। তবে উভয় পক্ষই বর্তমানে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করার চেষ্টা করছে বলে দাবি করেছে দ্য ট্রিবিউন। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত দুই দেশই পরস্পরের গুরুত্ব সম্পর্কে সচেতন। তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের দিকেও ভারত নজর রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার বিষয়ে ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে ভারতের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ফলে তাকে নিয়ে দিল্লির অবস্থান সহজে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে সূত্রগুলো স্বীকার করছে, গত 5 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা দিল্লির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নিরাপত্তা নিশ্চিত করতেই ভারতের প্রয়োজন একটি স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা দিল্লির অবস্থান কতটা কাছাকাছি আসে তার উপর দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ অনেকটা নির্ভর করছে। শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে বললেন সোহেল তাজ। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানান সোহেল তাজ। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন, বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিও বার্তাটি দেওয়ার সময় রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই 36 জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন সোহেল তাজ। সোহেল তাজ বলেন, আজকে 14 আগস্ট 2026 শুক্রবার আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটা জুলাই 36 জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানে এসেছেন জাদুঘরটা প্রদর্শন করতে। তিনি বলেন, বাংলাদেশের সব মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা সাধারণ মানুষ বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই জুলাই জাদুঘর দেখতে এসেছেন, স্বচক্ষে দেখতে এসেছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে কিভাবে পরিচালনা করা হয়েছিল, এখান থেকে কিভাবে নির্দেশনা এসেছিল নির্বিচারে গুলি বর্ষণ করতে। জাদুঘরে দর্শনার্থীদের ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে প্রচণ্ড ভিড় এবং এখানে প্রতিদিন ভিড় থাকে। শেখ হাসিনা দেশে ফিরবেন এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসেন, বিচারের সম্মুখীন হন, আপনার সাজা যেটা হয়েছে সেটার সম্মুখীন হন, জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওতে জাদুঘরের সামনে দীর্ঘ সারির দৃশ্য দেখে সোহেল তাজ বলেন, এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, ভিড় করছে। মিরপুর রোডের মতো ব্যস্ত একটা রাস্তা, লাইন করে সবাই দেখার জন্য আসছে। সবশেষে শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন। 15 আগস্টে ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান সহ 2 ভাই গ্রেপ্তার। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ
রতনকে 15 আগস্টে ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 12টার দিকে কুচিয়ামোড়া বাজার সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা পবন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিল। 15 আগস্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া গ্রামের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে 15 আগস্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তারা সেখানে সংগঠিত হচ্ছেন এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।